তানভীর ঘড়ির কাঁটা গুনে গুনে তাহমিদের থেকে ৩ মিনিটের ছোট। তানভীর জন্মের পরপরই লাইফ সাপোর্টে ছিল। বাঁচার কোনো সম্ভাবনা ছিল না তার, কিন্তু পরবর্তীতে আল্লাহর অশেষ রহমতে তার হায়াত ছিল। সেই হায়াতের দরুন আজও সে দাপিয়ে বেড়াচ্ছে যেখানে সেখানে। তাহমিদ স্বভাবতই একটু শান্ত, বাধ্য হলেও তানভীর ছিল একদম বিপরীত মেরুর মানুষ। বেপরোয়া, চরম অবাধ্য এবং দুষ্টুমির মধ্যে সেরা। তানভীরের বিরুদ্ধে শিক্ষক আবাসিকের অভিভাবকদের অভিযোগ শুনতে শুনতে পারভিনের কান পচে গিয়েছে। পড়াশোনাতে টেনে টুনে পাস, আর আবাসিকে ছেলে পেটাতে সে ছিল একদম ফার্স্ট। ছেলেটা চরম অভদ্র হলেও পারভিন কখনো বেশি মারধর করতে পারেনি তাকে। একে তো বহু দোয়ার পর আল্লাহ তাআলা তার সন্তানকে তার কোলে ফিরিয়ে দিয়েছেন। অভদ্র ফাজিল যাই হোক, ছেলেটা বেঁচে তো আছে, কিন্তু এভাবেই বা কতদিন? মানুষ বলতো বড় হলে আরও ভালো হয়ে যাবে, কিন্তু বড় হয়ে বিপত্তি যেন আরও বাড়ল। পড়াশোনার গণ্ডি পেরোতেই শুরু হলো নতুন কাহিনী। তাহমিদ তো নিজের মেধা পরিশ্রমে ডাক্তার হয়ে যায়, কিন্তু তানভীর তখন পড়াশোনার কেসা চুকিয়ে ভবঘুরে হয়ে গেল। তাকে কিছুতেই বাবার ব্যবসায় ঢোকানো সম্ভব হলো না। সে উল্টো হুটহাট বাড়ি ছেড়ে পালায়। এটা তার নিত্যদিনকার অভ্যেস। এভাবে দেশ বিদেশ ঘুরতে ঘুরতে আচমকা একটি পেশায় নিয়োজিত হয়ে গেল সে, যেই পেশা তার মতো ভবঘুরে ছেলের ভীষণ পছন্দ। সময় অনুযায়ী বেশ নামি এক কমিউনিটি সেন্টারে তাহমিদের রিসিপশনের আয়োজন করা হলো। বেবি পিঙ্ক রঙের এক সুন্দর সাদা পাথরের কারুকাজ করা লেহেঙ্গা পরে স্টেজে বসে আছে মাহরিন। লেহেঙ্গার সাথে ডায়মন্ড কাট জুয়েলারি পরেছে সে। মাহরিনের এক এক দিনের লুক অন্যান্য দিনের চাইতেও আরও মোহিত, স্নিগ্ধ হয়। আজও তার ব্যতিক্রম নয়। তার চারপাশে বিচরণ করছে নানান চেনা অচেনা মুখ। চেনার চাইতে অবশ্য অচেনাই বেশি। এখানে তাহমিদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগ সহ তারেক সাহেবের পরিচিত জন ভরপুর আসর। শ্বশুর শাশুড়ি কিংবা তাহমিদ এসে ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মাহরিনের দৌড় ওই সালাম দেওয়া অবধি কার কার সাথে পরিচিত হলো সে মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছে। এত এত মুখ এক দেখায় তো আর মনে থাকে নাকি? মাহরিনের হাতে ফোন। কিছুক্ষণ আগে মোরশেদ সাহেবের আসার খবর জেনে নিয়েছেন। তারা জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তবে মাহরিন বিরক্ত। একভাবে বসে থাকতে থাকতে বসে থাকলেও চলতো, কিন্তু মানুষের দাপাদাপি করে তার সঙ্গে ছবি তোলা এবং তার মুখে বারবার কৃত্রিম হাসি ফোটানো ভীষণ কষ্টসাধ্য। এমনিতেই সময়ের আগে এখানে এসেছে সে তাহমিদের সাথে ফটোগ্রাফির জন্য। আবার এক দফা ছবি তোলা হয়েছে, তখন নতুন কপোতির। ফটোগ্রাফার সম্ভবত তাহমিদের বন্ধু ছিল। সে মশকরা করে বলেছিল, আরও কয়েকটা দিন সবুর করে পরে বিয়েটা করতি। এখন সুন্দরী বউর পাশে হাত ভাঙা বর ছবিতে কেমন দেখায়? কি বিশ্রী ব্যাপার স্যাপার। এ কথা শুনে তাহমিদ বেশ রমরমে গলায় বলল, বিয়ে আল্লাহর হুকুম, আর কোথাও লেখা নেই যে হাত ভাঙলে বিয়ে করা যাবে না। ইতিহাসে আমার মতো হাত ভাঙা বর ব্যাপারটা বেশ রেয়ার, বুঝেছিস? তোকে ছবি তুলতে বলা হয়েছে, তুই তোল। এখন আমি গাছে উল্টো হয়ে ঝুলিয়ে আছি নাকি সমুদ্রে ভাসছি সেটা তোর দেখার বিষয় না। তাহমিদের বন্ধু সেরকম কিছু ইঙ্গিতপূর্ণ কথা না বললেও মাহরিন কেন যেন ভীষণ লজ্জা পেয়ে গেছিল। তাই তো এই লোকের এত বিয়ে করার তারা কেন ছিল? ভাঙা হাতের অজুহাতে তাকে খাটানোর জন্য? অবশ্যই এরকম কিছু হলেও মাহরিন অবাক হবে না, কারণ ইতিমধ্যেই তাহমিদ তাকে খাটিয়ে মারছে। তাহমিদ স্টেজে এসে মাহরিনের সাথে কিছু সময়ের জন্য বসল। সে মাহরিনের পাশে বসার মতো বিশেষ সুযোগ পাচ্ছে না। গেস্টদের আপ্যায়ন, তাদের সময় দিতে হচ্ছে। আজ তাহমিদের গায়ে সাদা শার্টের ওপর কালো স্যুট, চুলগুলো তার জেল দিয়ে খুব সুন্দরভাবে সেট করা। তার চুল সেট করে দিয়েছে তানভীর। তানভীর আবার ফ্যাশন সেন্স নিয়ে বেশ সচেতন। দুই ভাইয়ের মধ্যে এই একটা দিকেরই মিল রয়েছে, দুজনেই নিজেদের পরিপাটি করে রাখতে ভীষণ পছন্দ করে। তাহমিদ যে একজন ডাক্তার সেটা যেন এক দেখায় কেউ বিশ্বাসই করতে পারে না। এক দেখায় মনে হবে সে মডেল কিংবা অভিনয় পারার কেউ। তাহমিদ মাহরিনের কাছাকাছি মুখ নিয়ে বলল, তোমার বাবাকে কল করেছি, জানালো কাছাকাছি আছে, কে নাকি বের হতে দেরি করেছে, এজন্য সবাই লেট হয়ে গেছে। মাহরিন চুপ করে শুনল শুধু,
এদিকে বিরতিহীন ছবি তোলা তো হচ্ছেই, এটার কোনো থামাথামি নেই। মাহারিন এতক্ষণে মুখ খুলল, তাহমিদকে বলল, আমি এখান থেকে ছুটি চাই। তাহমিদ কিছু বলবে এমন সময় একজন বেশ সুন্দরী মেয়ে স্টেজে উঠল। পরনে তার কালো মোটা জর্জেট শাড়ি। শাড়িটা জর্জেট হলেও শালীনভাবে শাড়িটা পরেছে সে। শাড়ির প্রতিটা ভাঁজ এবং তার নির্ভেজাল হাঁটাতে বোঝাই যাচ্ছে সে শাড়িতে কতটা পটু। তাহমিদ উঠে দাঁড়িয়ে আন্তরিকতার সাথে মেয়েটির সাথে হাত মেলালো, যে আবার বিশেষ পছন্দ হলো না মাহারিনের। মেয়েটির স্পষ্ট উচ্চারণ, অমায়িক হাসি তার ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছে। দুজন হাসাহাসি এবং গল্প করার চক্করে মাঝখান থেকে মাহারিনকে ভুলে বসল, যা মাহারিনের একদমই ভালো লাগলো না। সে সহসা মুখ গোমরা করে ফেলল। তাহমিদ বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাহারিনের উদ্দেশ্যে বলল, ও হচ্ছে আমার কাজিন জনি। জনিরা ওর নাম। আমরা একই হাসপাতালে কলিগ হিসেবে আছি। জনিরা নামের মেয়েটি মিষ্টি হেসে মাহারিনকে বলল, মাহারিন তোমার নাম তাই না? তুমি আমার ছোট হবে, তাই নাম ধরেই বললাম, কিছু মনে করনি তো? মাহারিন হাসার চেষ্টা করে বলল, না না, ডাকতে পারেন। জনিরা আবার হেসে বলল, ভালো লাগলো তোমাকে দেখে। জনিরা মাহারিন এবং তাহমিদের সঙ্গে দুটো ছবি তুলে স্টেজ থেকে নেমে গেল। এমন সময় মাহারিনের এক ননদ তাকে বলল, তুমি জানো ভাবি, জনি আপুর সাথে তাহমিদ ভাইয়ের বিয়ে হবার কথা ছিল। আগুনে যা ঘি ঢালার মতো পুরো দমেই ঢেলে দিল সোহা। মাহারিন একদম চুপসে যায়, সাথে সাথে বুকের মধ্যে অদ্ভুত জ্বলন অনুভব করছে, সব জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়ার মতো অনুভূতি। তাহমিদের বিয়েতে তানভীর সশরীর উপস্থিত থাকতে না পারলেও ওয়ালিমা মিস দেয়নি সে। বেশ তৈরি হয়ে একাই হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সে। নানান আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করছে, কথা বলছে, আড্ডা দিচ্ছে। বলা চলে বেশ মজাতে আছে সে। বেশিরভাগ মানুষই তার পা ভাঙার কারণ শুনতে চাইছে। এবারও ব্যতিক্রম নয়। একজন বলল, শুনেছি পাহাড় থেকে পড়ে পা ভেঙেছ, তা পাহাড় থেকে পড়ে এখনো অক্ষত আছো কি করে? তানভীর হাসল, হেসে জবাব দিল, সবই উপরওয়ালার ক্রেডিট। পুরোপুরি পাহাড় থেকে না পড়লেও আরেকটুর জন্য বেঁচে গেছি। আরেকটু হলে সোজা খাদে পড়তাম। এত উঁচু থেকে খাদে পড়লে আমাকে পাওয়া যেত কিনা সন্দেহ। সামনের জন বেশ অবাক সুরে বলল, ভাগ্যিস আল্লাহ বাঁচিয়েছেন, সাবধানে চলতে পারো না? ট্যুর গাইডদের সবচেয়ে সচেতন থাকতে হয় জানো না? এটুকু জ্ঞানে তানভীর হাসল শুধু, উত্তরে কিছু বলে না। ট্যুর গাইড হওয়ার পেছনের কারণ হচ্ছে সে মানুষকে বিভিন্ন জায়গার সম্পর্কে জানাতে, বলতে পছন্দ করে। এই পছন্দের কারণেই সে প্রায় গাইড হিসেবে বেশ অনেক ট্যুর দিয়েছে, কখনো সমুদ্রে কিংবা কখনো পাহাড়ে। সুযোগ পেলে সে বিভিন্ন দেশ থেকে ঘুরে আসে। সোজা ভাষায় বলতে গেলে সে একজন ভ্রমণ পিপাসু। মাহারিন এবং তাহমিদ আজ গেল না মোরশেদ সাহেবের সঙ্গে। তাহমিদ জানালো আগামীকাল সকালে তারা যাবে। এজন্য মোরশেদ সাহেবদের এক প্রকার খালি হাতে ফিরতে হলো। অনুষ্ঠান শেষে বাড়িতে সবাই চলে এলো। সবার সঙ্গে আজ নতুন একজন এসেছে, জনিরা। পারভিন নিজে তার হাত ধরে এনেছেন। জনিরা কিছুতে আসতে চাচ্ছিল না। পারভিন চোখ রাঙিয়ে জনিরাকে শাসিয়ে বললেন, একদম চুপ, আজ তুই আমার সাথে থাকবি ব্যাস। কতদিন তোকে দেখি না, খেয়াল আছে? ব্যস্ততা দেখে একদম ভুলে গেছিস এই মামনিকে। আজ বোন বেঁচে থাকলে ঠিকই আমাদের মনে থাকতো। পারভিনের অভিমানী অভিযোগে জনিরা দীর্ঘশ্বাস ফেলল, বলল, মায়ের পর তোমাকে স্থান দিয়েছি মামনি, ভুলে গেছি বলে লজ্জা দিও না। তুমি নিজেও ভালো করে জানো তোমাকে ভোলা অসম্ভব। তো আসিস না কেন দেখা করতে? যা হবার হয়েছে, এখন যা, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর, খাবার সময় মতো পাঠিয়ে দেব। যা ধকল গিয়েছে, খাবার পাঠানোর দরকার নেই, আমি লম্বা হতে চাই বিছানায়। ইদানিং হাসপাতালে বেশ ধকল গিয়েছে। মাহারিন ফ্রেশ হয়ে নিজের ঘরে জানালার দিকে মুখ করে বসে আছে। আকাশে আজ চাঁদ উঠেছে। মাহারিনের পলকহীন নজর সে চাঁদের পানেই। চোখ মুখে তার অভিমান লেপ্টে। মুখের শক্তভাব দেখে বোঝা যাচ্ছে সে এখনও ওই এক কথাতে আটকে আছে। সেই মেয়েটা এখন তাদেরই বাড়িতে। তাহমিদও এখনও ফেরেনি। নির্ঘাত ওই মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছে। তাহমিদ একসময় রুমে আসলো। সে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছে। কোত্থেকে এসেছে কে জানে। মাহারিনকে দেখতেই তাহমিদ বলল, ও বের হয়েছ? তবে ওয়াশরুম থেকে? সে তো কখনই বের হয়েছি। আমি তো মাঝে দিয়ে রুমে এসেছিলাম, কিন্তু তুমি তো ফ্রেশ হতে বিজি ছিলে, এজন্য বাধ্য হয়ে মুবিনের হেল্প নিয়ে ফ্রেশ হতে হয়েছে।
মাহরিন কিছুটা নরম হয়ে এলো। যাক, তবে সে উল্টোটাই বুঝছিল। মাহরিন বেশি দেরি না করে বিছানায় গায়েলিয়ে দেয়। আজ বেশ ধকল গিয়েছে, ঘুমানো দরকার। তাহমিদও এসে মাহরিনের পাশে শুয়ে মাহরিনকে কাছে টেনে নিল। এতে মাহরিন বিরক্ত হয়ে তাহমিদকে ছাড়ানোর জন্য উদ্গ্রীব হয়ে রয়। এতে বিশেষ মাথা না ঘামিয়ে তাহমিদ বলল, কি ব্যাপার, আজ এত মুখ ভার কেন তোমার? আমি ঠিকই আছি, আপনার চোখের সমস্যা। আমার চোখ আর সিক্স সেন্স একদম ঠিক আছে। তুমি বলো তোমার কি হয়েছে, এমন মনমরা কেন? ঠিক থাকলে ঘুমান, খামোখা আমাকে জ্বালাচ্ছেন কেন? ছাড়ুন আমাকে। তাহমিদ ছাড়ল না, বরং আরও শক্ত করে কাছে টেনে নিয়ে বলল, বউকে ছেড়ে দিলে পাপ হবে আমার। মোটে একটাই বউ, সেই বউকে ছাড়ি কি করে? ডিস্টার্ব না করে ঘুমাতে দাও, নয়তো লিমিট ক্রস করে ফেললে আমাকে দোষ দিও না। মাহরিনের কান দিয়ে ধোয়া বের হতে লাগলো তাহমিদের লাগামহীন কথাবার্তায়। বিড়বিড় করে বলল, অসভ্য। নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে তানভীর। হাতে ফোন আর মুখে গুনগুনিয়ে গানের সুর তুলতে ব্যস্ত সে। মুখের উজ্জ্বল ভাব দেখে বোঝা যাচ্ছে সে কোনো এক ব্যাপারে ভীষণ ফুরফুরে মেজাজে আছে। তানভীর ডায়াল লিস্ট ঘাঁটতে ঘাঁটতে একটি নম্বরে কল দিল। নাম্বারটা সেভ নেই, নতুন নাম্বার কিনা। তানভীর ফোন কানে ধরতেই ওপাশ থেকে কল রিসিভ হলো। তানভীর বেশ স্বতঃস্ফূর্ত গলায় বলল, আজ আপনাকে কালো শাড়িতে কি যে সুন্দর লাগছিল না, আমার তো এত মানুষের মধ্যেও আপনাকে চোখে হারাচ্ছিলাম। তানভীরের কথার পিঠে ওপাশ থেকে শক্ত ধমক আসলো। এতে তানভীর মিটমিট করে হাসল। এই বেয়াদব ছেলে, তুমি আবারও ফাজলামো শুরু করেছ? কতবার বলেছে আমি তোমার বড় হই, ভদ্রভাবে কথা বলবে, থাপ্পড় না খেলে শোধরাবে না তুমি, তাই না? জনিরার বকায় বিশেষ লাভ হলো না। তানভীর তার কথাকে আরও পেঁচিয়ে বলল, থাপ্পড় দিতে খামোখায় দেরি করছেন কেন আপনি? থাপ্পড়ের অজুহাতে হাতের স্পর্শ পাওয়া মন্দ নয়। এক কাজ করুন, আমার ঘরে এসে থাপ্পড়টা দিয়ে যান, আপনিও খুশি আমিও খুশি। তানভীর, উফ, আপনার মায়াবী কণ্ঠে আমার এই নামটা একদম সুচের মতো বুকে বিঁধে। এই, আর একবার ডাকুন তো আমার নাম। তানভীর বলুন। জনিরা তাকে ধমক দিবে তো দূর, উল্টো তানভীরের কথার মাঝেই ঠাস করে কলটা কেটে দেয়। আর তানভীর ফোনের এপাশে হাসতে হাসতে মাথায় বালিশ চেপে ধরল। জনিরা নিশ্চয় এখন রেগে আগুন হয়ে গিয়েছে। পরের দিন মাহারির নিচে আসতে দেখল তানভীর আগে ভাগেই খাবার টেবিলে বসা। তার সাথে বিভিন্ন আলাপে ব্যস্ত নাস্তারত তারেক সাহেব। আগের দিন তানভীরকে নিচে দেখেনি সে। যতটুকু শুনেছে তানভীর পা ভাঙার পর উপরেই থাকছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছুই তার ঘরে পৌঁছে যাচ্ছে। কিন্তু সেখানে তানভীর দুদিন যাবত নিচে নামছে। অবাক করার বিষয়, তাহমিদ পেশেন্টের জন্য সকাল সকাল ছুটেছে হাসপাতালে। এমার্জেন্সি পেশেন্ট, অন্য কোনো কলিগ ডাক্তাররাও এই মুহূর্তে হাসপাতালে নেই। তাহমিদ তাকে বলেছে নাস্তার আগে আগেই ফিরে আসবে। তারেক সাহেব খাবার টেবিলে বসে থেকে উঠতেই মাহরিনকে দেখলেন। পরপর মুচকি হেসে মাহরিনের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। মাহরিন অবশ্য শ্বশুরকে আগেই সালাম দিয়েছে। তারেক সাহেব সালামের উত্তর দিয়ে বললেন, এখানে কোনো সমস্যা হচ্ছে না তো মা? জি না বাবা। যাক, বেশ ভালো। এটা তোমার নিজের বাড়ি বুঝলে, আমরাও তোমার আপন, তাই কোনো কিছু নিয়ে ফর্মালিটিস দরকার নেই। ভালো লাগলো জানাবা, সমস্যা হলেও জানাবা, বুঝেছ? মাহরিন মাথা নিচু করে মাথা নাড়ায়। তারেক সাহেব আশেপাশে তাহমিদকে খুঁজে বলল, তাহমিদ কোথায় মা? ও নামেনি নিচে। উনি হাসপাতালে গিয়েছে বাবা, বলল দ্রুতই ফিরে আসবে। তারেক সাহেবকে চিন্তিত দেখালো, গলা খাদে নামিয়ে ভাবুক স্বরে আওড়ালো, হাসপাতাল থেকে তো ও এমনিতেই ছুটিতে আছে, বিয়ের জন্য তো ছুটি আরও জোরালো ছিল, তাহলে হঠাৎ? তারেক থেমে আবার বললেন, থাক তুমি টেনশন করো না, আমি তাহমিদকে কল করে তাড়াতাড়ি আসতে বলতেছি। এখন তাড়াতাড়ি নাস্তা করতে বসো, দেরি হয়ে যাচ্ছে তো। বলেই তারেক সাহেব সদর দরজার দিকে এগিয়ে গেল। তিনি সম্ভবত বাইরে বেরোচ্ছেন। মাহারিন তানভীরের দিকে তাকাতেই তানভীর একগাল হেসে বলল, গুড মর্নিং ভাবি। মাহরিন কিছুটা ততস্থ হলো। তানভীর হুবহু তাহমিদের মতোই, একই কণ্ঠস্বরে বউ, আবার একই কণ্ঠস্বরে ভাবি। কেমন উদ্ভট লাগছে। সে এখনও মানতে পারেনি তাহমিদের যমজ ভাই আছে। দুজনের মধ্যে পার্থক্য করা কিছুটা কষ্টসাধ্য। এক দেখায় পার্থক্য করতে না পারলেও পরবর্তীতে মনোযোগ দিলে পার্থক্য বোঝা যায়। ওদের পার্থক্য করা যায় দুইভাবে, এক গায়ের রং এবং দুই ভ্রুর কাটা দাগ। তাহমিদের গায়ের রং পরিষ্কার হলেও
তানভীরের গায়ের রং আবার কিছুটা চাপা। দুজনের গায়ের রং নাকি একই ছিল। পারভিন বলেছেন তানভীরের অতিমাত্রায় বাইরে যাতায়াত এবং ঘোরাঘুরির কারণে রোদে পুড়ে এই হাল হয়েছে। মাহরিন ঠান্ডা গলায় বলল, গুড মর্নিং। আপনি এখনও মানতে পারছেন না যে আমরা যমজ ভাই, রাইট? মাহরিন বিশেষ কিছু বলল না। এতে তানভীর হো হো করে হেসে উঠল। সে এখনও হুইল চেয়ারেই বসা। তানভীর হাসি থামিয়ে বলল, আচ্ছা থাক, ভয় পাবেন না, বসুন, নাস্তা করে নিন। তাহমিদ ভাই চলে আসছে, মাত্র টেক্সট করলো আমায়। এমন সময় রান্নাঘর থেকে পারভিন এসেও তাকে নাস্তা করতে বসতে তাগাদা দিল। মাহরিন একটা চেয়ার টেনে বসল। তবে তার কেন যেন তাহমিদকে ছাড়া খেতে ইচ্ছে করছে না। কে জানে মানুষটা খেয়েছে কিনা। যেই মানুষটাকে সে দুই চোখেও দেখতে পারে না, সেই মানুষটাকে নিয়েই মাহরিনের রাজ্যের চিন্তা। তাকে ছাড়া সে খেতে পারছে না। এ যেন আমূল পরিবর্তন মাহরিনের। এই পরিবর্তন এত জলদি ঘটে যাবে তা তো মাহরিন ভাবেনি। সে তো অন্য পরিকল্পনা মনে চেপে বিয়ে করেছে। তাহলে শুরুতে সে পোল্টি খাচ্ছে কেন? তার বিবেক মন সেসব কেন সায় দিচ্ছে না? মাহরিনের ভাবনার মাঝে কালো ট্রাউজার এবং লং টপস পরা জনিরা এলো। মুখ গলা তার ঘেমে নেমে একাকার। জনিরা এসে মাহরিনের পাশের চেয়ারে বসেছে। তানভীর জনিরাকে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি তুই? ভোরে তোর ঘরে উকি দিতে গিয়ে দেখি তুই নেই। জনিরা রুমালে মুখ মুছছে আর তানভীর তাকে দেখে যাচ্ছে। সেটা জনিরা খেয়াল না করে ব্যস্ত গলায় বলল, ওয়ার্কআউটে গিয়েছিলাম মামনি, ইদানিং ওয়ার্কআউট অনেকটা মিস গিয়েছে। মাহরিন পাশ ফিরে তাকালো। আবারও তার বুকে জ্বলন অনুভব হলো। সে কেন যেন জনিরাকে পছন্দ করতে পারছে না। এটার সম্পূর্ণ দোষ তার মনের। মাহরিন চায়নি এখন খেতে, কিন্তু পারভিনের ধমকে সুরে বলে তাকে খেতে বাধ্য করেছেন। তা দেখে তানভীর বুকে হাত দিয়ে মুগ্ধ হওয়ার ভান করে বলল, আহা ভাবি, আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছে। এমন ভালোবাসা দেওয়া বউ যে আমার ঘরে কবে আসবে? এটা যে শুধু তানভীরের ঠাট্টা নয়, বরং জনিরাকে সূক্ষ্ম খোঁচাও দিয়েছে, তা সে হারে হারে টের পেল। জনিরা এই ছেলেকে বেশ গভীর থেকেই চিনে ফেলেছে। তাই সে মুখোমুখি বসা তানভীরকে চোখ রাঙালো। তা দেখে তানভীর সবার আড়ালে তাকে চোখ টিপ দেয়। এতে জনিরা আরও রেগে যায়। তানভীর আচমকা বলল, মা, আজ যে তোমাকে আমার একটা ফাইনাল ডিসিশন শোনাতে চাই। আমি এখন থেকে নিচেই থাকব। এ কথা শুনে পারভিন ভুরু কুঁচকালো, বলল, তা কেন? কেন মানে? তুমি কি চাচ্ছ এই পা নিয়ে বারবার উঠি নামি? তার চাইতে ভালো নয় কি নিচে শিফট হয়ে যায়? এতদিন উপরে ছিলি, কোনো সমস্যা হয়নি। এখন কি এমন আকাল পড়লো যে বারবার ওপর নিচ করবি? ফাজলামোর আর জায়গা পাস না? মায়ের কথায় তানভীরের মুখ ভার হলো। সে মিনমিন করে বলল, আগে তো সামনের বান্দা আমার বাড়ি এসে থাকেনি, এখন থাকছে। তাকে আমি 24টা ঘন্টা চোখের সামনে দেখতে চাই। কেন বুঝতে চাইছো না? কিন্তু তানভীর গলা উঁচিয়ে বলল, উপরে থাকতে থাকতে বোর হয়ে গেছি, নিচে থাকলে অনেক লাভ। সবার সাথে খেতে বসতে পারবো, আড্ডা দিতে পারবো, গার্ডেনের সময় কাটাতে পারবো। জনিরা তানভীরের কথার মাঝে বলে ওঠে, আমি আজই চলে যাচ্ছি মামনি। এই কি শুরু করেছিস? চলে যাবি মানে? তোকে যেহেতু এনেছি সেহেতু তুই কয়েকদিন না থেকে কোথাও যাবি না। আমার কথার মূল্য নেই তোর কাছে? জনিরাকে অসহায় লাগলো। সে তো ভালোভাবে বুঝতে পারছে তানভীর কেন নিচে শিফট হতে চাচ্ছে, কিন্তু সে তো এত সহজে পা ভাঙা তানভীরকে জিততে দিবে না, কিছুতেই না। তাই মামনির ধমক খেয়ে সে চুপসে গেল। আর তানভীর হাসলো বিশ্বজয়ের হাসি। পারভিন যে রাজি হয়েছে, খুশির চক্করে তানভীর মাহরিনের উদ্দেশ্যে বলতে লাগলো, জানেন ভাবি, আমি সারপ্রাইজ দিতে ভীষণ ভালোবাসি। এজন্য শুরুতেই বলেছিলাম আমাদের যমজ ভাইয়ের ব্যাপারটা সিক্রেট রাখবো। তার উপর এটাও ইগোতে লাগছিল যে নতুন ভাবির সামনে পা ভাঙা নিয়ে যাওয়া কেমন দেখায়। তো প্রথম সাক্ষাতে তাহমিদের লজ্জা শরম নাই থাকতে পারে, কিন্তু আমার তো আছে, তাই না? বলেন ভাবি। তানভীরের কথা শুনে জনিরা মুখ ভেঙালো, বিড়বিড় করে আওড়ালো, কত যে লজ্জা শরম আছে দেখাই যায়। এজন্যই তো নির্লজ্জের মতো নিজের বয়সের থেকে 2 বছরের বড় মেয়েকে টানা প্রপোজ করে যাচ্ছে। নির্লজ্জ কোথাকার। তবে তানভীরের একটানা কথার চক্করে মাহরিন বিষম খেল। এতে জনিরা দ্রুত তাকে পানি এগিয়ে দিয়ে তানভীরকে ধমক দিল, এই ছেলে, কাণ্ডজ্ঞান নেই? একসাথে এত পকপক করো কেন? একজন মানুষকে খেতে তো দিবে। তানভীর সেই ধমক গায়ে মাখল না। সে মাহরিনকে বলল, ঠিক আছেন ভাবি? তাহমিদ তখনই এসে মাহরিনকে দেখল। সে হন্তদন্ত হয়ে বউয়ের কাছে ছুটে এলো, পিঠ চাপড়ে দিয়ে বলল, মাহরিন, আর ইউ ওকে?
তাহমিদের কণ্ঠস্বর শুনে মাহরিন চমকে পিছে ফিরে চাইল। তানভীর তখন শীষ বাজিয়ে বলল, ইয়ে, রোমিও আগেই। এতে জনিরা তানভীরকে চোখ রাঙালো, আর তানভীর সে প্রতিবারের মতো হেসে উড়িয়ে দিল। সে আবার বলতে শুরু করলো, জানেন ভাবি, জনিরা আমার কাজিন হলেও ওকে প্রথমবার আমি খেয়াল করেছি বান্দরবন যাওয়ার পথে, বাসে আমার পাশের সিটে। আমি তখনও জানতাম না সে আমার পরিচিত কেউ, কিন্তু এই পাষাণ মেয়েটা আমাকে শুরুতে চিনো না চেনার ভান করেছিল। কেমন অভদ্র সে বলেন তো। এবার শক্ত করে ধমক দিল জনিরা, এই তুমি থামবে, এখন এসব বলার সময়? তুমি নিচে আসছো কেন ভাই, উপরেই থাকতে। জনিরার মুখে ভাই ডাক তানভীর মোটেও পছন্দ করলো না। সে চুপ করে রইল ঠিকই, তবে জনিরাকে চোখে চোখে নিয়ে ধমকাতে ছাড়ল না। এত বড় সাহস তাকে ভাই বলে? তার অলরেডি বোন আছে, তাহিয়া তাকে ভাই বলবে, জনিরা কেন বলবে? তাকে কে অধিকার দিয়েছে? মোরশেদ সাহেব নিজে আসলেন মেয়ে এবং মেয়ে জামাইকে নিতে। তিনি মোটেও জামাইকে ওভাবে একা যেতে দেখা পছন্দ করছিলেন না। জামাই প্রথমবার তার বাড়িতে একা যাবে নাকি? তানভীর হুইলচেয়ারের চাকা ঘুরিয়ে মোরশেদ সাহেবের সাথে এসে বিনয়ের সাথে কৌশল বিনিময় করল। তাদের পরিচয় গতকালই হয়েছে। মাহরিনের পরিবারের অন্যান্য সদস্যদের মতো মোরশেদ সাহেবও চমকে গিয়েছিলেন তানভীরকে দেখে। এই চমক কাটিয়ে উঠতে সবারই একটু সময় লেগেছে। মোরশেদ সাহেব বেশিক্ষণ থাকলেন না, মেয়ে আর মেয়ে জামাইকে নিয়ে রওনা হলেন। গাড়িতে মোরশেদ সাহেব ড্রাইভারের পাশে বসল, মাহরিন এবং তাহমিদ পেছনের সিটে বসেছে। মাহরিনের সেই বিষমের পর থেকে খারাপ লাগছে। তাহমিদ তা বুঝতে পেরে গলা খাদে নামিয়ে বলল, এখনও খারাপ লাগছে? মাহরিন নেতিবাচক মাথা নাড়ায়, তবুও তাহমিদ বলল, কাঁধে মাথা রাখো, ভালো লাগবে। মাহরিন তাই করল। ওদের দুজনকে প্রাণ ভরে দেখলেন মোরশেদ সাহেব। একমাত্র মেয়েকে নিয়ে বুকে যে চাপা ভারটা ছিল সেটা ধীরে ধীরে কমে আসছে। নিঃসন্দেহে তাহমিদ চমৎকার একজন মানুষ। জীবনসঙ্গী তো তাকেই বলে যে কিনা অপরজনের খুঁটিনাটি সমস্ত ব্যাপার লক্ষ্য রাখে, তাকে ভরসার হাত বাড়িয়ে দেয়। তাহমিদরা চলে যাওয়ার পরপরই তানভীর নিচে শিফট হয়েছে, যার দরুন জনিরা এবং তানভীরের ঘর এখন পাশাপাশি, শুধুমাত্র একটি দেয়াল তাদের মধ্যে। এ নিয়ে জনিরা যতটা না বিরক্ত, ততটাই আনন্দে দুলছে তানভীর। সেই ঈদের আনন্দ নিয়ে বুক ফুলিয়ে ঘুরছে, যা মোটেও সহ্য হলো না জনিরার। এজন্য সে লম্বা সময় ধরে শাওয়ার নিল। গোসল সেরে রুম থেকে বের হতেই দেখল তানভীর তার ঘরের সামনে বসে আছে। তা দেখে জনিরা চোখ রাঙিয়ে বলল, এখানে এভাবে বসে আছো কেন? কি সমস্যা? আপনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকাও শান্তির, কেমন আপন আপন অনুভব হয়। যেহেতু এখন দাঁড়ানোর সুযোগ নেই, তাই বসে আছি। আই হোপ আপনার সমস্যা হচ্ছে না। জনিরা ভাব ধরল, বলল, তোমার বাড়ি, তুমি কোথায় বসবে, কোথায় শুয়ে থাকবে সেটা তোমার ইচ্ছে। ফ্লোরে গড়াগড়ি খাও, কেউ বারণ করেছে নাকি? আমার বাড়ি হলেও আমার ইচ্ছের মূল্য আপাতত নেই। এই ধরুন, আমার এখন আপনার ঘরে ঢুকে আপনার বিছানে শুতে ইচ্ছে করছে। এখন বলুন, নিজেকে প্রশ্রয় দিই কি করে? জনিরা রাগে দুঃখে নির্বাক বনে গেল। কথায় জিতে গিয়ে তানভীরের বেশ সুখ সুখ অনুভব হলো। তর্কে সে সবসময় জিতে যায়, এটা তার জন্য প্লাস পয়েন্ট। জনিরা তানভীরের প্লাস্টার করা পায়ে একটা লাথ মেরে রেগে মেগে সেখান থেকে চলে যায়। তানভীর হালকা ব্যথা পেয়ে জনিরার যাওয়ার পানে সে বলল, আহা, ব্যথা পেলাম যে। আপনি গাইনি ডাক্তার না হয়ে অর্থোপেডিক্স হলে অন্য পায়ের সাথে হাতটাও ভেঙে দিলে কিছু মনে করতাম না, কিন্তু আপনার প্রফেশন বাছাইয়ে এত ফালতু ডিপার্টমেন্ট কেন চুজ করলেন আপনি? আশ্চর্য। তাহমিদ বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়ি এসে বিপদে পড়ে গিয়েছে। আসার পর থেকে তাকে ভুরি ভুরি খাওয়ানো হচ্ছে। এখন দুপুর, অথচ হাতের কাছে নাম না জানা অজানা কত শত খাবার আইটেম। খাবারের ঘ্রাণেই পেট ভরে যাওয়ার মতো। এদিকে তার পাত খালি হতে না হতে আবারও পাত ভরে খাচ্ছে। সবাই যেন যত্ন করে খাওয়াচ্ছে তাকে। এতে তাহমিদের কাঁদো কাঁদো অবস্থা। চোখের ইশারায় মাহরিনকে বারবার তাকে বাঁচানোর জন্য অনুনয় করেছে সে। তবে মাহরিনও কম ফাজিল নয়। সে পৈশাচিক আনন্দ নিয়ে তাহমিদের অসহায়ত্ব উপভোগ করছে। খাবার দিয়েও কাউকে এভাবে টর্চার করা যায় তা সে জানত না। মাহরিনের মনে হলো তার হয়ে তার পরিবারই তাহমিদকে চরম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। তাহমিদ পেট ফাটা খাবার নিয়ে কোনো রকম মাহরিনের রুম অবধি এসেছে। শুয়ে পড়ার উপায় নেই, গলগল করে যেন সব আবার গলা দিয়ে বেরিয়ে আসবে। কি বিশ্রী অভিজ্ঞতা! তানভীর আসার আগেই তাকে নাস্তা খেতে দেয়নি, বলেছিল খালি পেটে ফুল প্রিপারেশন নিয়ে যেতে।
তাহমিদ তখন না বুঝলো, এবার হাড়ে হাড়ে টের পেল তার শিক্ষা হয়ে থাকলে আর জীবনে যদি সে শ্বশুরবাড়িতে পা দিয়েছে। এসবের মাঝে আবার একটা চিন্তাও আসছে, তানভীর এই ভোজনের আয়োজনের খবর জানলো কি করে। তাহমিদ শুনেছে, তবে এত অতিরিক্ত হবে ব্যাপারটা বুঝতে পারেনি। বর্ষা এলো রুমের দরজায়, এসে তাহমিদকে জিজ্ঞেস করলো, দুলাভাইয়ের কি চা খেতে ইচ্ছে করছে? চায়ের সাথে কি কি খাবেন এখনই বলে দেন। তাহমিদ অসহায় নজরে বর্ষার দিকে চেয়ে বলল, বিষ এনে দাও বোন, ওটাই আপাতত পেটে সইবে। বর্ষা গালে তবা তবা করে ভান করে বলল, হায় হায়, নাউজিবিল্লাহ, আপনি এখনই মরবেন? কেন দুলাভাই? আমার তো এখনো খালামণি ডাকও শোনা হলো না। ইন্টারপুরো বাচ্চা মেয়ের মুখে এহেম কথা শুনে তাহমিদ হালকা করে হাসল। এই অসহায়ত্বের মাঝে এরকম তরতাজা মস্কারা। তাহমিদ বলল, সুপারি এনে দাও, ওটাই জরুরি। বর্ষা চলে যেতে নিলে তাহমিদ আবার বলল, তোমার আপু কোথায়? জ্যাঠার ঘরের দিকে গেল। মাহরিন তার বাবার মুখোমুখি বসে আছে। মোরশেদ সাহেব চোখে চশমা লাগিয়ে একটি গুরুত্বপূর্ণ ফাইল ঘাঁটছেন। মেজামে এসেছে, অথচ এখনই গুরুত্বপূর্ণ কেসের ব্যাপারে একটা ফাইল চেক করতেই হবে। কিছুক্ষণ আগে তার এক জুনিয়র এই ফাইলটি দিয়ে গিয়েছে, পেন্ডিং রাখার উপায় নেই। মোরশেদ সাহেব ফাইল থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে নজর বুলালেন। তীক্ষ্ণ সে চোখের নজর। এতগুলো বছর চোর ডাকাতের মাঝে থাকতে থাকতে এখন সে মানুষের চোখের ভাষা পড়তে শিখে গিয়েছেন। মেয়ের এমন নির্বাক ব্যবহারে তিনি গলা খাকারি দিলেন। আবারও ফাইলে নজর স্থির করে বললেন, খেয়েছো? হ্যাঁ, তুমি তো খেলে না। ফাইলটা দেখে খেয়ে নিচ্ছি। আবারও নীরবতা দুজনের মাঝে। মোরশেদ সাহেব থেমে আবারও বললেন, ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না। মোরশেদ সাহেব তাকালেন মেয়ের পানে। এবারও মেয়ের চোখে অবসাদের চিহ্ন নেই। মাহরিন আবারও বলল, সকলেই ভালো, আমার খেয়াল রাখে, সামনে থেকে তো আমারও তাদের খেয়াল রাখতেই হবে, তাই না? মোরশেদ সাহেব পলকহীন তাকিয়ে রইলেন মেয়ের দিকে। তিনি মেয়েকে বোঝার চেষ্টা করছেন, কিন্তু কয়েকদিনের ব্যবধানে মেয়ের মধ্যে পরিবর্তন দেখতে পারছেন তিনি, যা খুবই অবিশ্বাস্য। মোরশেদ সাহেব বললেন, ভেবে বলছো তো? মাহরিন ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, নিয়তি আমি মেনে নিয়েছি বাবা। বিয়ে যেহেতু একবার হয়েই গিয়েছে, সেক্ষেত্রে নিজের দায়িত্ব কর্তব্য থেকে পিছপা হব না। তোমারই মেয়ে আমি, তোমার নাক ডুববে এমন কাজ কখনো করিও নাই, আর সামনেও করব না ইনশাল্লাহ। ব্যাপারটা দায়িত্ব নয় মা, আমি তোমার ভালো থাকাকে বেশি প্রাধান্য দিচ্ছি। তাহমিদ কেমন? তোমার প্রতি তার আচরণ কেমন? তুমি জানো তোমাকে বিয়ে দিয়ে আমি কতটা চিন্তিত। দায়িত্ব গ্রহণের আগে নিজের ভালো থাকা এবং সন্তুষ্টি থাকা প্রয়োজন। আচমকা বিয়েতে সবটা মেনে নেওয়া কষ্টদায়ক লাগলেও আমার মন্দ লাগছে না। আমার মন্দ লাগছে না। মাহরিনের মুখ শুকনো হাসির রেখা। মোরশেদ সাহেব ক্ষণিকের জন্য স্বস্তি পেল, চিন্তা যেন কাটতেই চাইল না। মাহরিন রুমে আসতেই তাহমিদ নাক কুঁচকে বলল, তুমি বড্ড পাষাণ নারী। স্বামীর বিপদে তাকে সাহায্য করতে আসো না, এটা হয়? বিপদ কোথায় হলো আপনার? আপনাকে তো সবাই খাওয়াচ্ছিল। এটাকে খাওয়ানো বলে? আমাকে কি তোমার হাতি ঘোড়া মনে হয়? মানুষের পেটে এত খাবার সয়? এগুলো ভালোবাসা, যে আপনার মতো হাড়ের ডাক্তার বুঝবে না। ভালোবাসার অর্থ তো তোমার মতো শিক্ষিত মেয়েও বোঝে না। বুঝলে আমার এত অধ্যাবসায় করা লাগতো না। মাহরিন মুখ ভেঙালো। চেঞ্জ করতে বাথরুমে ঢুকতে নিলে তাহমিদ বলল, আমরা কিন্তু কালকে বিকালে চলে যাব। মাহরিন ভুরু কুঁচকে বলল, এত জলদি? জলদি কিসের? জামাইয়ের শ্বশুরবাড়ি থাকা মানায় না। আমি গেলে তুমি আমার সঙ্গেই যাবে। বউ ছাড়া থাকা যায় নাকি? এত বছর তো একাই ছিলেন, এখন তো তুমি আমার অভ্যাস হয়ে গিয়েছ। অভ্যাস না হলে ভেবে দেখতাম। বাহ, জনির আপুর প্রতি এমন দরদ ছিল না? তাহমিদ বেকুব বনে যে এই কথা শুনে। তাদের মাঝে আবার জনিরা আসলো কোত্থেকে? তাহমিদের মুখ দেখে বোঝা গেল বেচারার মাথার ওপর দিয়ে গিয়েছে। মাহরিন তাই আবার বলল, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না, এজন্য বলছি। রিসিপশনের দিন কে যেন বলেছিল আপনার সাথে জনিরের বিয়ে ঠিক হয়েছিল। সম্ভবত পরবর্তীতে কোনো কারণে সে বিয়ে ভেঙে যায়। মাহরিনের কথা বুঝতে বোধহয় তাহমিদের সময় লাগলো, তবে কথাগুলো মাথায় সুসের মতো বিধতেই তাহমিদ হো হো করে হেসে ফেলল। মাহরিন বোকার মতো সে হাসি দেখে যায়। আশ্চর্য, সে কি কোনো কৌতুক বলেছে? এতে এত হাসির কি আছে? তাহমিদ বহু কষ্টে হাসি থামিয়ে বলল, কামান মাহরিন, জনিরা আমার থেকে 2 বছরের বড়। তার ওপর আমার খালার মেয়ে। কিসের বিয়ের কথা বলছো তুমি? মাথা ঠিক আছে? মাহরিন আকাশ থেকে পড়ল, জনিরা এত বড়?
তাহমিদের সামনে জনিরাকে নিয়ে কি বলে বসলো তা ভেবেই সে চরম লজ্জা পেল। অস্বস্তির চক্করে সে দ্রুত বাথরুমে ঢুকে পড়ল, আর তাহমিদ শুধু হেসেই গেল। আপন মনে আওড়ালো, পাগলি। বিকেলের দিকে তাহমিদ বিছানায় আটশোয়া হয়ে আছে। মাহারিন ফ্রেশ হয়ে যে রুম থেকে বেরিয়েছে, লজ্জায় ফেরেনি, মায়ের সাথে থেকেও শান্তি নেই, ধমক দিয়ে বারবার রুমে যেতে বলছে। এজন্য সে গেল দুই ছোট বোনের কাছে। কিন্তু সেখানেও নতুন কাহিনী। বর্ষা বারবার বলছে, দুলাভাইয়ের মতো সেম কপি আরেকজন আছে। আমি তো ভাবতেই পারিনি আপু, প্লিজ প্লিজ আমাকে পটিয়ে দাও, আমি ও বাড়ির বউ হয়ে যাই। মাহরিন রাগে লাল হয়ে বর্ষার পিঠে এক ঘা দিয়ে বসল। এসব কী ধরনের কথাবার্তা বর্ষা? পড়াশোনা না করে এসব ভাবছিস? তো ভাববো না কেন? একদিন না একদিন তো বিয়ে করবই। এর চাইতে ভালো নয় কি তোমার দেবরকেই করি? তুলি মাছে দিয়ে আচমকা বলল, এভাবে বললে হয় নাকি? ভাইয়া যেই সুন্দর, গার্লফ্রেন্ড থাকবে শিওর। আমি তো ওই দিন দেখেছিলাম লম্বা সময় ধরে কার সাথে যেন হেসে হেসে কথা বলছিল। যেখানে দুনিয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওয়ালিমার অনুষ্ঠানে উপস্থিত ছিল, সেখানে কার এত ঠেকা পড়েছে আবার নতুন করে কল দিয়ে দীর্ঘ সময় কথা বলার? নিশ্চয়ই গার্লফ্রেন্ড ছিল। তুলির কথায় দম আছে। মেয়েটা স্কুল পড়ুয়া হলেও ভীষণ চতুর। বর্ষাতে চরম ছ্যাঁকা খেলো। সে অসহায় নজরে তাকালো মাহরিনের দিকে, কাঁদো কাঁদো গলায় বলল, সত্যি কি গার্লফ্রেন্ড আছে? হতে পারে। বর্ষার মন আরও ভেঙে যায় মাহরিনের ছোট উত্তরে। মাহরিন ওদের সাথে থেকেই শান্তি পেল না, এজন্য শেষমেশ তাকে তাহমিদের নিরেই ফিরতে হলো। তাহমিদ যেন তারই অপেক্ষা করছিল। তাহমিদ বলল, কি ব্যাপার? শ্বশুর বাড়িতে এসে বউ দেখছি আমাকে ভুলে গিয়েছে। তাহমিদের কথা বলার ধরনে মাহরিন বুঝতে পারল সেই প্রসঙ্গ তাহমিদ তুলছে না। এ ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে মাহরিন বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। তাহমিদ মাহরিনের শুয়ে পড়া দেখে বলল, আর ইউ জেলাস বউ? মাহরিন অন্যদিকে ফিরে থাকায় তার লাল হয়ে যাওয়া চোখ তাহমিদ দেখতে পেল না। চোর ধরা খেলে যেমন অনুভূতি হয়, মাহরিনের তেমনটাই অনুভব হচ্ছে। তাহমিদ সব কিছু পড়তে পেরে হাসল। কিছুটা সময় নিয়ে বলল, আচ্ছা চলো, তোমায় আমি জনিরার গল্প শোনাই। আমার মায়েরা 2 বোন এবং 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে 2 বোন ছিল সবচেয়ে প্রিয়। জনিরার মা আমার মায়ের ছোট বোন, তাই খালামণির ঝুলিতে ভালোবাসার মাত্রাটাও ছিল সবসময় বেশি। খালামণির বিয়ে আমার মায়ের আগে হয়। এর কারণ অবশ্য জনিরার বাবা। তিনি আমার খালা বলতে অজ্ঞান ছিলেন। কত ত্যাগ তিতিক্ষা করে যে নানাকে রাজি করিয়েছেন। তাদের ভালোবাসার সংসারে একটাই মেয়ে, সেটা হচ্ছে জনিরা। জনিরা বড় হওয়ার পরেই আমাদের বাড়িতে আসতো। তানভীর অবশ্য কখনোই ঘরের খেয়াল রাখত না। সে সকাল থেকে রাত অবধি বাইরে ঘুরে বেড়াতো। তাই জনিরার সাথে তার সাক্ষাৎ কিংবা ভাব বলো কোনোটাই কখনো হয়নি। ও শুধু জানতো আমাদের জনিরা নামে একজন খালাতো বোন আছে। মাহরিন অত্যন্ত কৌতূহলী মন নিয়ে তাহমিদের দিকে ফিরে শুইল। তাহমিদের দিকে সে অবাক হয়ে বলল, এজন্যই বুঝি ভাইয়া ওই দিন বলেছিল জনিরা আপুর সাথে তার প্রথম সাক্ষাৎ বাসে। তাহমিদ হেসে বলল, আর বলিও না পাগলটার কথা। যেমন অদ্ভুত খেয়ালি মানুষ, তেমনি দুনিয়ার সমস্ত অদ্ভুত অদ্ভুত কাণ্ড ওর সাথেই ঘটবে। তাহমিদ থেমে আবারও আগের প্রসঙ্গে ফিরে গেল। জনির সাথে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হলো। ও আমার বড় হওয়া সত্ত্বেও ওকে আমি নাম ধরে সম্বোধন করি বন্ধুত্বের খাতিরে। তবে মাখো মাখো বন্ধুত্ব ছিল এমনও নয়। ও বাসায় আসলে আমার কথা হতো আমাদের সাথে। জনির যখন 19 বছর বয়স, তখনই হঠাৎ খালামণির 3rd স্টেজের স্টোমাক ক্যান্সার ধরা পড়ে। আঙ্কেল তখন আর্থিক দিক থেকে বেশ সচ্ছল। দেশ বিদেশ ঘুরে খালামণি চিকিৎসা করালো, কিন্তু তার হাত ফুরিয়ে এসেছিল। এই পর্যায়ে এসে মাহরিনের বেশ খারাপ লাগলো। অনুভব করলো মা হারানোর মতো তিক্ত দম বন্ধকর অনুভূতি পৃথিবীতে দুটো নেই। খালামণি চলে যাওয়ার পর হাসি খুশি জনিরা যেন অনেক বদলে গেল। অল্প বয়সী মেয়েটার কাছে হানা দেয় নানান কঠিন পরিস্থিতি। ঘটনা বিদঘুটে হলো তখনই, যখন বছর 2 মধ্যে আঙ্কেল ঘরে অল্প বয়সী বউ তুলল। আঙ্কেল খালামণিকে হারিয়ে যেন নিজের মেয়েকেও ভুলে বসেছিল। সে মেয়েকে একা রেখে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছে। জনির বেঁচে আছে কিনা সে খবরও কখন নেয়নি। এ নিয়ে আমার মামারা রেগেছিল ভীষণ, কিন্তু যখন আঙ্কেল এই কাণ্ড ঘটালেন তখন যেন তাদের সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মাহরিনের বুকটা ধক করে উঠল তাহমিদের মুখে এ কথা শুনে। একসময় তীব্র ভালোবাসা বুঝি 2 বছরের এতটা ম্লান হয়ে গেল যে নির্দ্বিধায় অন্য একজনকে তার জায়গায় বসিয়ে দিল। মাহরিনের বড্ড বুকে ব্যথা হলো, আহত হলো সে। মুহূর্তে মাথায় এলো তার কিছু হয়ে গেল কি, তাহমিদও এরকম করবে? পর মুহূর্তে মাহরিন নিজেকে ধিক্কার দিয়ে সামনে নিল।
একটু লজিক্যালি বলার চেষ্টা করলো, একজন মানুষের কি নিজেকে ভালো রাখার অধিকার নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে। খালামণি চলে যাওয়ার আগে বলেছিল আঙ্কেলকে আবার বিয়ে করতে। সে বিয়ে করতে চায়নি, এটাও মানা যায়, কিন্তু জনিরার প্রতি সে চরম অন্যায় করেছে। জনিরা তারই রক্ত, তারই মেয়ে। স্ত্রীকে এত ভালোবাসে, 21 বছর যাবত এত কিছু করে লাভ কি হলো? যদি সে 2 বছরের মাথায় মেয়ের খোঁজ না রেখে স্ত্রীকে সম্পূর্ণরূপে ভুলে আরেকটা বিয়ে করতে। সেদিন আঙ্কেলের মুখে কোনো অনুশোচনা ছিল না, সে নিজেই নতুন বউ নিয়ে মত্ত ছিল। মাহারা মেয়েটার দিকে ফিরেও তাকায়নি। মামারা কখনোই বলেনি তাকে বিয়ে না করতে, অবশ্যই তার ভালো থাকার অধিকার আছে, আর মানুষ নিজের সুখ ভালোকে নিজেই খুঁজে নেয়। মামারা এত দ্রুত আঙ্কেলের বদলে যাওয়া মানতে পারেনি, সাথে একমাত্র আদরের বোনের মেয়ের প্রতি অন্যায়ও তারা মেনে নেয়নি। বোনকে হারিয়েছে, কিন্তু বোনের মেয়ে তাদের কাছে মহামূল্যবান। এজন্য সেদিনে মামারা গিয়ে জনিরাকে নিয়ে আসে, তারাই জনিরাকে ডাক্তারি পড়ায়। আঙ্কেলের সাথে সবাই যোগাযোগ বন্ধ করে দেয়। ওই বছরে 1 কিংবা 2 বার জনিরার খোঁজ নেয় সে। জনিরা সেই থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, হোস্টেলে থেকে একা একা নিজেকে স্বাবলম্বী করেছে। মাহরিনের মনে হলো সে এখনও ঘরের মাঝে আছে। জনিরার জীবনে এত দুঃখ, তা হাসির পেছনে সে টেরই পায়নি। মেয়েটা দিব্যি তার মনোমুগ্ধকর হাসি দিয়ে মিথ্যে ভালো থাকার অভিনয় করে। একজন সন্তানের জন্য তার মা বাবা খুবই গুরুত্বপূর্ণ হয়, সেখানে যদি বাবা থেকেও না থাকার মতন হয়। জনিরার সাথে যে বিয়ের কথা শুনেছ সেরকম কিছুই না। আমার মা জনিরাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই জনিরার কষ্টে সবচেয়ে বেশি যে কষ্ট পেয়েছে সে হচ্ছে আমার মা। তাই জনিরাকে নিয়ে দুশ্চিন্তার মাঝে মধ্যে মা খুব আফসোস করতেই বলে যে জনিরা আমার ছোট হলে তাকে আমার বউ করে আনতো। তাহমিদ আচমকা মাহরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, এছাড়া তোমাকে আমি প্রথমবার দেখেছি, তাই তোমাকে আমার ঘরের রানী করেছি, তাই শুধু শুধু বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। তোমার তাহমিদ তোমারই জান। মাহরিন শিউরে উঠল তাহমিদের এমন শীতল কণ্ঠস্বর শুনে। তাহমিদ থেমে আবারও বলল, মজার ব্যাপার জানো, তানভীর জনিরাকে পছন্দ করে। পছন্দ বলতে ভালোবাসে, 2 বছর হলো এই কাণ্ডের। মাহরিন যেন আকাশ থেকে পড়ল, চমকে গিয়ে বলল, বয়স? ভালোবাসা কি বয়স কিংবা কোনো লজিক মানে? সে নিজের নিয়মে চলতে ভালোবাসে। তানভীরের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই হয়ে গিয়েছে।